মালহোত্রা কমিটি একটি রিপোর্ট দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে। স্বাভাবিকভাবেই সেই রিপোর্ট আমাদের কাছে সার্কুলেট হয়নি। সেই রিপোর্ট আমাদের সার্কুলেট করতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট আছে সেটা স্পেসিফিক্যালি নির্দেশ দিয়েছে এবং সেই রিপোর্ট দেখে আমাদের যা বক্তব্য সেটা কিন্তু দেওয়ার জন্য, সেটা কিন্তু বলার জন্য সুপ্রিম কোর্ট আমাদের বলেছে। রিপোর্টের মাধ্যমে রাজ্য সরকার কিন্তু চেষ্টা করেছিল যে এই ম্যাটারটা আবার রিওপেন করার, কিন্তু সেটা স্কোপ কিন্তু নেই, কারণ অলরেডি মামলাটি ডিসাইড হয়ে গেছে, সেই জাজমেন্ট হয়ে গেছে। বর্তমানে যে কারণে পেন্ডিং সেটা হচ্ছে জাজমেন্টটা ইমপ্লিমেন্ট হয়েছে কি হয়নি সেটা দেখার জন্যই কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটি আসছে। ডিএ মামলার যে রায় দিয়েছিল এবং ডিএ মামলার যে নির্দেশ হয়েছিল সেই নির্দেশ অনুযায়ী কিন্তু রাজ্য সরকারকে এই নির্দেশ মান্যতা দিতে হবে এবং সরকারি কর্মচারীদের যে ন্যায্য ডিএ তাদের পাওয়ার অধিকার সেটা কিন্তু খুব শিগগিরই দিতে হবে, না হলে কিন্তু সুপ্রিম কোর্ট স্ট্রিক্ট অ্যাকশন অবশ্যই নিতে পারবে। তাদের অর্থ নেই, ওই অর্থের অভাব দেখিয়ে কিন্তু আগের সরকারও প্রচেষ্টা করেছিল যে ডিএ থেকে ডিপ্রাইভ করবে, সেই নিয়ে কিন্তু দীর্ঘ আর্গুমেন্টও হয়েছিল সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু নস্যাৎ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছে যে এই যে অর্থের অভাব সরকারের পক্ষ থেকে কোনো কর্মীদের সেই অর্থের অভাব দেখিয়ে ডিপ্রাইভ করা যায় না। এই ইন্ডেক্স, ওয়েস্ট বেঙ্গলের যে ইন্ডেক্সের কথা রাজ্য সরকার বলার চেষ্টা করছে সেটার কিন্তু অস্তিত্ব কিছু নেই। সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। রোপা রুল 2009-এর যে লাইন বলতে পারেন, যে প্রসেস বলতে পারেন, সেটার ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে সেখানে কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড এক্স্যাক্টলি রোপা রুল 2009-এ যা বলা আছে, গ্র্যান্ট ইন এডের ক্ষেত্রেও কিন্তু সেই কথা বলা আছে। সুপ্রিম কোর্ট যেহেতু এই গ্র্যান্ট ইন এডদের জন্য না বলে, যেহেতু সরকারি কর্মচারীদের জন্য একদম স্পষ্টত বলে দিয়েছে যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু গ্র্যান্ট ইন এড যারা রয়েছে তারাও কিন্তু এই মামলার বেনিফিট পাওয়ার যোগ্য। রোপা রুল 2009-এ যে প্রিন্সিপাল ফলো করে যে জাজমেন্টটা এসছে, সেই বেনিফিট কিন্তু সরকারের সকল কর্মচারী, সে সরকারের ডাইরেক্ট কর্মচারী হোক বা গ্র্যান্ট ইন এড হোক, যে সরকারি কর্মচারী যারা আছে সবাই কিন্তু সেখানে বেনিফিট পাওয়ার যোগ্য। দিদি, আজকে ডিএ মামলার একটা শুনানি ছিল, মাত্র 10 মিনিটের একটা শুনানি। সেই 10 মিনিটের শুনানি থেকে আমরা নতুন কি আপডেট পেলাম যদি একটু শেয়ার করেন। দেখুন, ডিএ মামলার রায় প্রদান হয়েছে অনেকদিন আগে। সেখানে আপনারা জানেন ইনিশিয়ালি একটা ইন্ট্রিম অর্ডার ছিল, সেই ইন্ট্রিম অর্ডারের কিন্তু 25% দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। সেই 25% দেওয়ার পরে যখন ফাইনাল অর্ডার আসে, 25% কিন্তু ইমিডিয়েটলি মিটিয়ে দেওয়ার কথা বলেছিল এবং পুরো এন্টায়ার অ্যামাউন্টটাও কিন্তু মিটিয়ে দেওয়ার একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট তার নির্দেশে। সেখানে কিন্তু একটি মালহোত্রা কমিটি গঠন করে দেওয়া হয়েছিল এবং কমিটির উপরেই দায়িত্ব ছিল যে কি ইন্টারভালে, কি ভাবে সেই পদ্ধতিতে সেইগুলো দেওয়া হবে অ্যামাউন্টটা, সেটা কিন্তু মালহোত্রা কমিটি ঠিক করে দেবে এবং সেই রিগার্ডিং এ কিন্তু এখনো পর্যন্ত যে টাইম ফ্রেম দিয়েছিল সেই টাইম ফ্রেম কিন্তু অতিক্রান্ত অলরেডি হয়ে গেছে। তারপরেও কিন্তু সরকারি কর্মচারী যারা রয়েছে তাদের যে অভিযোগ যে অ্যামাউন্টটা তাদের পাওয়ার কথা ছিল সেই অ্যামাউন্ট কিন্তু তারা পায়নি। অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে সরকারি কর্মচারীরা 1 পয়সাও তারা ডিএ বাবদ কিন্তু পায়নি। অনেক সরকারি কর্মচারী এরকম আছে যারা নট আ সিঙ্গেল পেনি, তারা একটা পয়সাও কিন্তু ডিএ বাবদ পায়নি। কিছু কিছু এমপ্লয়ি পেয়েছে, কিন্তু সেই অ্যামাউন্টটাও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দেওয়া হয়নি। খুব স্বাভাবিকভাবেই সেই মামলায় কন্টেম্প প্রসিডিং যেমন পেন্ডিং এবং এই মূল যে মামলা, কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় চেয়েছিলেন যে মামলার যে অর্ডার শুধুমাত্র দিয়ে তারা রেখে দেবেন না, অর্ডারের ইমপ্লিমেন্টেশন করানোর জন্য কিন্তু মামলাটায় স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার জন্য কিন্তু ইনিশিয়ালি ছিল। পরবর্তীতে সেই মামলার স্ট্যাটাস রিপোর্ট দেখেন এবং সেখানে দেখা গেছে যে মামলার যে অর্ডার সেটা ইমপ্লিমেন্টেশন হয়নি এবং আজকে হিয়ারিং এর মূল যেটা হয়েছে সেটা হচ্ছে যে মালহোত্রা কমিটি একটি রিপোর্ট দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে। স্বাভাবিকভাবেই সেই রিপোর্ট আমাদের কাছে সার্কুলেট হয়নি, সেই রিপোর্ট আমাদের সার্কুলেট করতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট আছে সেটা স্পেসিফিক্যালি নির্দেশ দিয়েছে এবং সেই রিপোর্ট দেখে আমাদের যা বক্তব্য সেটা কিন্তু দেওয়ার জন্য, সেটা কিন্তু বলার জন্য সুপ্রিম কোর্ট আমাদের বলেছে এবং পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। দিদি, এখানে দু একটা প্রশ্ন আরো করতেই হয়। সরকার পক্ষ ইন্দ্র মালহোত্রা কমিটি, যে কমিটির নাম উল্লেখ করছেন, তাদের সঙ্গে একটা বৈঠক করেছিলেন। তারা বলেছেন যে বকেয়া টাকা তাদেরকে আরো 2 বছর বেশি, যেটা গত সরকার 2026 অব্দি বলেছিল, এই সরকার 2028 বলছে এবং বলছে 85% দেবে। এই বিষয়টা নিয়ে একটু ডিটেইলিং এ যদি আমাদের শেয়ার করুন। দেখুন, তারা মিটিং এ এইরকম কিন্তু ডিসিশন হয়নি, কারণ মিটিং এর সঙ্গে কিন্তু পরবর্তীতে আমরা যে সংগঠনগুলো মামলাকারী হিসেবে ছিলেন সেই সংগঠনগুলো কিন্তু সেই মিটিং এ বসেছিলেন। পরবর্তী যে মিটিং হয় সেই মিটিং এ বসেছিলেন এবং সেখানে কিন্তু রিটেন সাবমিশনও তারা রেখেছেন। সেখানে কিন্তু স্পষ্টতই বলেছে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু খুব স্পষ্ট যে এই ডিএ কি পদ্ধতিতে দিতে হবে সেটা নিশ্চিতভাবে মালহোত্রা কমিটি ঠিক করবে, কিন্তু ডিএটা কিন্তু অবশ্যই এআইসিপিআই মেনেই দিতে হবে। স্বাভাবিকভাবেই ডিএর অ্যামাউন্ট যে থাকবে সেই অ্যামাউন্টটা কোনোভাবে কিন্তু অল্টারের কোনো স্কোপ সুপ্রিম কোর্টের নির্দেশে নেই।
কিন্তু একটা প্রচেষ্টা নিশ্চিতভাবে রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। রাজ্য সরকার একটি সেখানে একটা রিপোর্ট দিয়েছে, সেখানে বলেছে যে তারা এই ডিএটা তাদের যে বকেয়া যে বাকি যেগুলো রয়েছে, কারণ তাদের মতে 25% ডিএ অলরেডি তারা দিয়ে দিয়েছে, তারা সেটাকে দুটো স্ল্যাবে ভাগ করেছে। একটা হচ্ছে 2016 পর্যন্ত এবং তার পরবর্তী সময় 2016 পর্যন্ত যে টাইম ফ্রেমটা তারা নিজেদের মতন করে ভাগ করেছে, সেখানে বলছে তাদের কাছে ডেটা নেই। কিন্তু কর্মচারীদের কিন্তু খুব স্পেসিফিক বক্তব্য যে তাদের সেই ডেটা কিন্তু ওএসএম পোর্টাল, আগে যে পদ্ধতি ছিল সেখানে কিন্তু সেই ডেটা প্রত্যেক কর্মচারীর কিন্তু ডেটা সেই পোর্টালে রয়ে গেছে। খুব স্বাভাবিক সেই কথার কিন্তু খুব যে গুরুত্ব থাকে তা কিন্তু নয়। আরেকটি কথা যেটা বলেছে, তারা একটি ওয়েস্ট বেঙ্গল ইন্ডেক্সের কথা বলা হয়েছে, যে ডিএ দেওয়ার যে ইন্ডেক্স সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে এআইসিপিআই, সেটাকে না ধরে তারা ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব একটি ইন্ডেক্সের কথা বলেছে। কিন্তু গোটা যখন হিয়ারিং হয় সুপ্রিম কোর্টে, ধরুন ট্রাইব্যুনাল থেকে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু এই ইন্ডেক্সের কিন্তু কোনো মান্যতা দেয়নি। সেই জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু এআইসিপিআই অনুযায়ী দেওয়ার কথাই বলেছে। স্বাভাবিকভাবেই সেই যুক্তি বা সেই কথাও কিন্তু এখানে টেকে না। এই স্ট্যাটাস রিপোর্ট বা ধরুন এই রিপোর্টের মাধ্যমে রাজ্য সরকার কিন্তু চেষ্টা করেছিল যে এই ম্যাটারটা আবার রিওপেন করার, কিন্তু সেটা স্কোপ কিন্তু নেই, কারণ অলরেডি মামলাটি ডিসাইড হয়ে গেছে, যে জাজমেন্ট দেওয়ার সেই জাজমেন্ট হয়ে গেছে। বর্তমানে যে কারণে পেন্ডিং সেটা হচ্ছে জাজমেন্টটা ইমপ্লিমেন্ট হয়েছে কি হয়নি সেটা দেখার জন্যই কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটি আসছে, এবং কন্টেম্প প্রসিডিং যেগুলো পেন্ডিং রয়েছে সেই জন্যই কিন্তু মামলাটা হিয়ারিং এর জন্য আসছে। এখানে তারা একটা 85% নিউট্রালাইজেশনের কথা বলেছে, সেটাও কিন্তু একদমই যুক্তিযুক্ত নয়। কিন্তু সুপ্রিম কোর্টে যখন আজকে হিয়ারিং হয়, রাজ্য সরকারি তরফ থেকে যিনি ছিলেন উনি কিন্তু বলেছেন যে আমরা কোনো নেতিবাচক এই মুহূর্তে কোনো কিছু করব না, এবং তারা কিন্তু এই যে জাজমেন্ট সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করার কথাই বলেছে। কিন্তু তাদের রিপোর্ট এবং যে তাদের যে অ্যাডভোকেটের বক্তব্য, সেখানে বোধহয় কিছু একটা গ্যাপ রয়ে গেছে। আমরা আশা রাখবো এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকারের তরফ থেকে সেটা ইমপ্লিমেন্ট করবে, এবং যারা সরকারি কর্মচারী রয়েছে, যারা বহু প্রতীক্ষারত হয়ে বসে রয়েছে যে তারা ডি এর অ্যামাউন্ট, যে তাদের যে অ্যামাউন্ট গুলো ক্যালকুলেট করে তারা পাবে, সেটা খুব শিগগিরই পাবে। দিদি, বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী পক্ষে ছিলেন তিনি বলেছিলেন অনেক রকমের আশাজনক প্রত্যাশার কথা তিনি তুলেছিলেন, এবং বলেছিলেন যে 45 দিনের মধ্যে সরকারে এলে সমস্ত কর্মীরা ডিএ পাবেন। সেই 45 দিনটা তো অতিক্রান্ত হয়েছেন, এবং তারপরে 20% একটা ডিএর কথা বলা হয়েছে, এবং বিগত আমরা গতদিন বা বিগত দুদিন ধরে আমরা 38% একটা ডিএর কথা শুনছি। এর এক্সাক্ট ক্যালকুলেশনটা কি যদি একটু আমাদের শেয়ার করে দেন? ক্যালকুলেশন এবং এই যে ধরুন এই যে মামলা 2016 সাল থেকে যে ডিএ সংক্রান্ত মামলা চলছে রাজ্য সরকারি কর্মচারী, সেটা কিন্তু রোপা রুল 2009 নিয়ে। বর্তমান যাই এই যে 20% বলুন বা 38% এর কথা হোক, সেটা কিন্তু বর্তমান রোপা 2019 এর সাপেক্ষে কিন্তু সেটা কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে। তার কিন্তু রেট্রোস্পেক্টিভ এফেক্টের কথা কিন্তু কোনো বলা হয়নি। তাই খুব স্বাভাবিকভাবেই এটা তো স্পষ্ট যে মামলা যে 2016 সালের যে ডিএ মামলা এবং এই যে নতুন যে ঘোষণা, তার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। ডিএ মামলার যে রায় সেটার ইমপ্লিমেন্টেশন কিন্তু খুব শিগগিরই প্রয়োজন, এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা নিয়ে কিন্তু যে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী কিন্তু করা উচিত। তার সঙ্গে মুখ্যমন্ত্রীর যে বর্তমান বক্তব্য সেটার কিন্তু কোনো যুক্তি নেই, সেটা কিন্তু কোনো সংযোগ নেই বলতে পারে। সুতরাং ডিএ মামলার যে রায় দিয়েছিল এবং ডিএ মামলার যে নির্দেশ হয়েছিল, যে নির্দেশগুলো একদম স্পেসিফিক্যালি তার রায়ে একদম স্পষ্ট করে বলে দিয়েছিল, সেই নির্দেশ অনুযায়ী কিন্তু রাজ্য সরকারকে এই নির্দেশ মান্যতা দিতে হবে, এবং সরকারি কর্মচারীদের যে ন্যায্য ডিএ তাদের পাওয়ার অধিকার সেটা কিন্তু খুব শিগগিরই দিতে হবে। না হলে কিন্তু সুপ্রিম কোর্ট এখন নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট জানার চেষ্টা করছে কতটা কি হয়েছে, যদি তা না করে সুপ্রিম কোর্ট কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন অবশ্যই নিতে বাধ্য হবে। দিদি, সাধারণ মানুষ আমরা বিভিন্ন পোর্টালের মাধ্যমে মলয় স্যার বলুন, শ্যামল স্যার বলুন, এনারা তো বিভিন্ন বক্তব্য রাখছেন, আপনারাও রাখছেন, শামীম স্যার এখন সুপ্রিম কোর্টেই গেছেন, দিল্লিতে রয়েছেন। তো বিভিন্ন আমরা কমেন্ট বক্স চেক করলে দেখতে পারি বৃদ্ধ মানুষ, 70 বয়স অতিক্রান্ত, 80 বছর বয়স অতিক্রান্ত, তারা বলছেন যে দীর্ঘদিন ধরে আমরা পাবো কিনা জানি না, হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। অনেকে লিখছেন আমাদের ওষুধ কেনার টাকা অবধি নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরকার, বর্তমান সরকারও একটা বক্তব্য রাখছেন যে আমাদের কাছে পয়সা নেই। বিগত সরকারও একই কথা বলতেন যে আমাদের কাছে পয়সা নেই। তো তাহলে
কর্মীদের মানে কর্মীরা এখন কি করবেন, কর্মীদের কিভাবে আস্থা দেখাবেন? দেখুন, কর্মীদের খুব স্পষ্ট, দেখুন অবশ্যই যারা রিটায়ার্ড হয়ে গেছেন তাদের অবশ্যই দেখুন এই ডিএ যে এই কম্পোনেন্টটা কিন্তু একটা অবজেক্টিভ নিয়ে এসেছিল যে স্যালারি কম্পোনেন্টের মধ্যে ডিএ কিন্তু মেট আপ করে ইনফ্লেশনকে, অর্থাৎ মুদ্রাস্ফীতি যে পরিমাণ বাড়ে মুদ্রাস্ফীতির হারের সঙ্গে কিন্তু এই যে এআইসিপিআই যে ইন্ডেক্সটা রয়েছে সেই ইন্ডেক্স কিন্তু নির্ধারণ হয়। প্রত্যেক বিভিন্ন জায়গা থেকে কিন্তু ডেটা কালেকশন হয় এবং সেই ডেটা কালেকশনের পরে কিন্তু একটা ইন্ডেক্স নির্ধারিত হয়, সেটা অল ইন্ডিয়া বেসিসে হয়। খুব স্বাভাবিকভাবেই সেটার কিন্তু বেসিস হয় ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি। দেখুন আজকে আপনি হয়তো ভাববেন 10-20 বছর আগের যে স্যালারি ছিল বা ধরুন চাল ডাল বেসিক যে জিনিসগুলো তেল সেগুলোর যা দাম ছিল বর্তমানে কিন্তু তার যে দাম তা হয়তো 10 গুণ বেড়েছে। এইগুলোর একটি সামঞ্জস্য করে কিন্তু এই ইন্ডেক্সটি তৈরি হয় এবং এই ডিএ স্যালারি কম্পোনেন্টে আসা মানেই যে ইনফ্লেশনটাকে যাতে তার কর্মচারীরা মিট আপ করতে পারে তার জন্যই কিন্তু এই ডিএর কম্পোনেন্টটা স্যালারিতে ঢোকানো হয়েছিল। এবং খুব স্বাভাবিকভাবেই যে বৃদ্ধ লোকটির কথা আপনি বললেন আপনার কমেন্ট বক্সে আসে বা ধরুন বিভিন্ন সময় এইসব মন্তব্য তারা করেন বিভিন্ন পোর্টালে বা বিভিন্ন জায়গায়, তারা খুব স্বাভাবিকভাবেই তাদের যথার্থই বলছেন, কারণ তারা যে সময় রিটায়ার করেছে বা তাদের যে সময় বেসিক স্যালারিটা ছিল সেই অ্যামাউন্টটা হয়তো খুবই কম। বর্তমানে যে ইনফ্লেশন হয়েছে, যে জিনিসপত্রের দাম বেড়েছে সেটা হয়তো মিট আপ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই দিয়ে যদি তার ওই কম্পোনেন্টে ঢোকে তাহলে কিন্তু কিছুটা হলেও সেটা মিট আপ করতে পারবে এবং বকেয়া দিয়ে যদি তাই পায় এককালীন যদি সেটা পায় নিশ্চিতভাবে যারা আর্থিক সংকটের মধ্যে রয়েছে তাদের তো অবশ্যই হেল্প হবে। কিন্তু এই যে ডিএর যে বলতে পারেন যে ক্যালকুলেশনটা সেই ক্যালকুলেশন যদি সঠিকভাবে ধরুন করে তাহলে কিন্তু প্রত্যেকটা যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছে সরকারিরই তো কর্মী তারা কিন্তু উপকৃত হবে। এবং এই যে টাকা নেই বা ধরুন কোষাগারে তাদের অর্থ নেই, ওই অর্থের অভাব দেখিয়ে কিন্তু আগের সরকারও প্রচেষ্টা করেছিল যে ডিএ থেকে ডিপ্রাইভ করবে, সেই নিয়ে কিন্তু দীর্ঘ আর্গুমেন্টও হয়েছিল সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু নস্যাৎ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। একদম দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছে যে এই যে অর্থের অভাব সরকারের পক্ষ থেকে কোনো কর্মীদের সেই অর্থের অভাব দেখিয়ে ডিপ্রাইভ করা যায় না। খুব স্বাভাবিকভাবেই সেটা কোনো কারণ হিসাবে গ্রাহ্যই হবে না যে অর্থের অভাব আছে রাজ্য সরকারের। ম্যাম আমার শেষ প্রশ্ন রইল, আপনি বারবার ওয়েস্ট বেঙ্গল প্রাইস ইন্ডেক্স এবং তার সাথে এআইসিপিআই অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সের কথা বলছেন, সেখানেও তো একটা বিতর্ক তৈরি হতে পারে বা হচ্ছেও যে যারা ধরুন ওয়েস্ট বেঙ্গলের কর্মচারী যারা বিভিন্ন আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছেন সেখানে তারা কিন্তু অল ইন্ডিয়া মানে এআইসিপিআই অনুযায়ী তাদের ডিএ গুলো পাচ্ছে, কিন্তু আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের কর্মচারী বিশেষ করে গ্র্যান্টি নেট তারা তো মানে পাচ্ছেনই না, কিন্তু যারা যেটুকু ডিএ আসছে সেটুকু একটা ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব তৈরি, এই তৈরিটা কিভাবে হলো এবং এইটাকে কিভাবে কাটানো যেতে পারে বলে মনে করছেন? দেখুন আমি মনে করি ওয়েস্ট বেঙ্গলের যে ইন্ডেক্সের কথা আপনি বললেন সেই ইন্ডেক্স কিন্তু বর্তমানে এতদিন পর্যন্ত যে 16 সাল থেকে হিয়ারিং চলেছে সেখানে কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি। এবং ইন্ডেক্সের কি বেসিস, কারণ কি যখন এই ইন্ডেক্সের কথা আর্গুমেন্টে হয়েছে সুপ্রিম কোর্টের যে বিচারপতি দ্বয় ছিলেন তারা কিন্তু প্রশ্ন করেছিলেন যে হোয়াট ইজ দ্য বেসিস অফ দিস ইন্ডেক্স, তোমরা কিভাবে এটাকে করলে, কারণ অন্যান্য অনেক স্টেটে কিন্তু তারা করে এবং সেটা এআইসিপিআই থেকে অনেক হায়ার রেটে, যেমন কেরালাতে কিন্তু তাদের নিজস্ব ইন্ডেক্স আছে, সেটা কিন্তু আপনার এআইসিপিআই এর থেকে হায়ার, তার একটা বেসিস আছে, তার একটা ক্যালকুলেশন একটা মেথোডোলজি একটা প্রসেস আছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেরকম কিছু নেই এবং যখন যেমন ইচ্ছা কোনো সময় 2% কোনো সময় 12% যেমন ইচ্ছা সেই রকম ভাবে, কিন্তু এইভাবে তো ইচ্ছাধীন এইভাবে আরবিট্রারি পদ্ধতিতে তো কোনো ইন্ডেক্স নির্ধারণ হতে পারে না। খুব স্বাভাবিকভাবেই সেটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি দ্বয় বিচার করে সেটাকে রিজেক্ট করে কিন্তু বলতে পারেন যে এআইসিপিআইটাকেই বেস ধরে ডিএ ক্যালকুলেশনের কথা বলেছে এবং জাজমেন্টে কিন্তু তারই উল্লেখ আছে। খুব স্বাভাবিকভাবেই এই ইন্ডেক্স ওয়েস্ট বেঙ্গলের যে ইন্ডেক্সের কথা রাজ্য সরকার বলার চেষ্টা করছে সেটার কিন্তু অস্তিত্ব কিছু নেই, সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। এবং এই যে আপনি ডিসক্রিমিনেশনের কথা বললেন যে পশ্চিমবঙ্গের যে রয়েছে যে পশ্চিমবঙ্গেরই কর্মচারী বাইরে একরকম রেট পাচ্ছে, সেই কারণেই সেই ডিসক্রিমিনেশন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা কোনো সরকারই কিন্তু করতে পারে না এবং সেই কারণেই কিন্তু এই প্রথম যে মামলা হয়েছিল সেই উদাহরণ দেখিয়েই কিন্তু এই মামলা হয়েছিল। স্বাভাবিকভাবেই প্রত্যেক কর্মচারীকে সমানভাবে, সেটা তো ডিএ না দিয়ে যদি কারোর ধরুন বাইরে থাকে তার জন্য যদি এক্সট্রা
কোনো অ্যালাউন্স হয় সেটা আলাদা বিষয়, কিন্তু ডি এর কম্পোনেন্টে এই ডিসক্রিমিনেশনে কিন্তু কোনো অথরিটি করতে পারে না, এবং সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে প্রত্যেক কর্মচারীকে কিন্তু এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। এবং গ্র্যান্টিন এডের একটা প্রশ্ন করলেন, যেহেতু এই মামলাটি সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছিল সরকারি কর্মচারীদের হাত ধরে, খুব স্বাভাবিকভাবেই সেখানে গ্র্যান্টিন এডদের কথা কিন্তু বলা ছিল না, কিন্তু এই যে রোপা রুল 2009 এর যে লাইন বলতে পারেন, যে প্রসেস বলতে পারেন, সেটার ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে, সেখানে কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড এক্স্যাক্টলি রোপা রুল 2009 এ যা বলা আছে গ্র্যান্টিন এডের ক্ষেত্রেও কিন্তু সেই কথা বলা আছে। সুপ্রিম কোর্ট যেহেতু এই গ্র্যান্টিন এডদের জন্য না বলে, যেহেতু সরকারি কর্মচারীদের জন্য একদম স্পষ্টত বলে দিয়েছে যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু গ্র্যান্টিন এড যারা রয়েছে তারাও কিন্তু এই মামলার বেনিফিট পাওয়ার যোগ্য। কারণ প্রথমে যখন এই মামলা সুপ্রিম কোর্টে আসে সেখানে কিন্তু একটি 42,000 কোটি টাকার কথা কিন্তু বলা হয়েছিল, সেইখানে কিন্তু গ্র্যান্টিন এডদের ধরেই এই 42,000 কোটি টাকার কথা বলেছিল। পরবর্তীতে নিশ্চিতভাবে সেটা লিখিত কোনো গ্র্যান্টিন এডদের জন্য আলাদাভাবে স্পেসিফিক কোনো লিখিত কিছু নেই, কিন্তু এর যা প্রিন্সিপাল ফলো হয়েছে, জাজমেন্টের যা প্রিন্সিপাল ফলো হয়েছে, তার বেনিফিট কিন্তু গ্র্যান্টিন এডরা যারা রয়েছে তারাও অবশ্যই পাবে। এই যে ম্যাম লিখিত নেই কথাটা বলা হলো, এটা কি এবার যে শুনানিটা 18 তারিখ ঠিক হয়েছে সেখানে কি লিখিত এটা অফিসিয়াল? দেখুন, লিখিত নেই আমি বলছি না, লিখিত নেই মানে ধরুন কারা, এই যে ধরুন সরকারি কর্মচারীদের দেবে বা ধরুন গ্র্যান্টিন এডদের দেবে, এইভাবে স্পেসিফিক্যালি কিছু নেই। কারণ কি এখানে কর্মীদের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু কর্মীদের এই ডিভিশনটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে আলাদা করে সেভাবে নেই। সেখানে কিন্তু রাজ্য সরকার সেটাই বলছে যে সরকারি কর্মচারীদের তারা দেবে, তারা গ্র্যান্টিন এডদের কথা ভাবছে, এখনো পর্যন্ত তাদের কথা কিন্তু ডিসিশন নেয়নি। স্বাভাবিকভাবেই আমাদের দেখুন যে কোনো জাজমেন্টের তো একটা প্রিন্সিপাল ফলো করে সেই জাজমেন্টটা আসে, এখানে এক্ষেত্রেও কিন্তু রোপা রুল 2009 এ যে প্রিন্সিপাল ফলো করে যে জাজমেন্টটা এসছে সেই বেনিফিট কিন্তু সরকারের সকল কর্মচারী, সে সরকারের ডাইরেক্ট কর্মচারী হোক বা গ্র্যান্টিন এড হোক, যে সরকারি কর্মচারী যারা আছে সবাই কিন্তু সেখানে বেনিফিট পাওয়ার যোগ্য। অনেক অনেক ধন্যবাদ দিদি এতক্ষণ সময় দেওয়ার জন্য।